আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একজন এমপিওভুক্ত শিক্ষক অবসরকালীন ভাতা এবং কল্যাণ ট্রাস্টের যে ভাতা রয়েছে, কত অ্যামাউন্টে তারা পাবেন, কতটুকু পাবেন, এটার ক্যালকুলেশন হয়তো আপনারা অনেকেই জানেন না, কিংবা যারা নতুন জবে ঢুকেছেন এমপিও শিক্ষক হিসেবে যারা যোগদান করেছেন স্কুল এবং কলেজ পর্যায়ে, তারাও জানেন না আসলে অবসরকালীন যে অ্যামাউন্টটা সেটা কিভাবে হিসাব করা হয়। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি এই সহজ হিসেবগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকদের অবসর কল্যাণ ভাতার হিসেব। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, একজন এমপিওভুক্ত শিক্ষকের মোট পাওনা দুটো অংশ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে কল্যাণ ভাতা এবং অবসর ভাতা। আপনি যখন রিটায়ার্ড করলে দুইটা জিনিস পাবেন। এটা অবশ্যই এমপিওভুক্ত শিক্ষকদের বেলায় কার্যকর হবে, বাট সরকারি যারা রয়েছেন, সরকারি কর্মকর্তা, তাদের হিসাবটা অন্যরকম হবে। কল্যাণ ভাতার ক্ষেত্রে আমরা এখানে হিসাব করব হচ্ছে সর্বশেষ মূল বেতন, বেসিক পে, এটাকে আমরা গুণ দেব মোট চাকরির বছর দিয়ে। ঠিক আছে, মানে আপনার চাকরি জীবনের একদম লাস্ট পর্যায়ে, ধরেন আপনি 25 বছর জব করলেন, 25 বছর জব করার পরে আপনার সেই সময় আপনার যে মূল বেতন যেটা হবে সেটাকে আপনার এই মোট চাকরির বছর দিয়ে আপনাকে গুণ করতে হবে। এবং অবসর ভাতা হিসাব করার জন্য আপনাকে সর্বশেষ মূল বেতন, এরপরে ওটাকে গুণ দিতে হবে নির্ধারিত চার্ট অনুযায়ী প্রাপ্ত মাস। কোন চার্ট? এখানে আমরা নিচে এই চার্টটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই চার্টে আসলে কত বছর চাকরি করলে কত দিয়ে আপনাকে গুণ করতে হবে বা কীভাবে এটা বের করতে হবে সেই হিসাব এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে বিশেষভাবে বলা হচ্ছে এই সুবিধা পেতে হলে একজন শিক্ষক বা কর্মচারীকে এমপিভুক্ত অবস্থায় ন্যূনতম 10 বছর চাকরি করতে হবে। তাহলে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আপনি যদি এই সুবিধা অর্থাৎ কল্যাণ ভাতা এবং অবসর ভাতা পেতে চান তাহলে আপনাকে ন্যূনতম 10 বছর চাকরি করতে হবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে, না হলে কিন্তু আপনারা এগুলা পাবেন না। অর্থাৎ 10 বছর চাকরি করলে আপনার জবটা স্থায়ী হবে। এরপর হচ্ছে কল্যাণ ভাতা বের করার নিয়ম। আপনি যতদিন চাকরি করেছেন এমপিওভুক্ত কাল, সেই সংখ্যা দিয়ে আপনার সর্বশেষ মূল বেতনকে গুণ করতে হবে। বাস্তব উদাহরণ চলেন আমরা একটু দেখে নেই। ধরেন জনাব রফিক একজন এমপিওভুক্ত শিক্ষক, অবসরে যাওয়ার সময় তার তথ্যাদি নিম্নরূপ ছিল। সর্বশেষ মূল বেতন ধরেন 23,640 টাকা, এটা ছিল 10ম গ্রেডে। মোট চাকরির মেয়াদ 29 বছর। ধরেন জনাব রফিক তিনি যখন অবসরে গেলেন তখন তার বেসিক ছিল 23,640 টাকা। ঠিক আছে, এবং তিনি মোট 29 বছর জব করেছেন। তাহলে তিনি কত কল্যাণ ভাতা পাবেন? তাহলে এইটার সাথে এটা গুণ দিলে হয় 6,85,560 টাকা, হিসাব বরাবর। এরপরে হচ্ছে বাস্তব উদাহরণ 2। ধরেন আরিফুল ইসলাম 20 বছর চাকরি করার পর অবসরে যাচ্ছেন। সর্বশেষ মূল বেতন মানে 20 বছর পরে তার যে মূল বেতন ধরে নেন 23,640 টাকা আছে, এখন চাকরির মেয়াদ কত? 20 বছর। তাহলে এটা গুণ দিলে হবে 4,72,800 টাকা পাবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কল্যাণ ভাতা কী করে বের করতে হবে। এরপর হচ্ছে দেখেন অবসর ভাতা বের করার নিয়ম ও চার্ট। হ্যাঁ, অবসর ভাতা কেউ বের করবেন? অবসর ভাতার হিসাবটি একটু ভিন্ন। এটি সরাসরি চাকরির বছরের সাথে গুণ হয় না, বরং সরকার নির্ধারিত একটি চার্ট বা ছক অনুযায়ী গুণ করতে হয়। আপনার চাকরি বয়সের ওপর ভিত্তি করে আপনি কত মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা পাবেন তা নির্ধারিত হয়ে থাকে। এটা মূলত কল্যাণ ভাতার মতো না, এটা একটু হিসাবটা অন্যরকম। যেমন অবসর ভাতা আপনি কীভাবে বের করবেন? সর্বশেষ মূল বেতন গুণ চার্ট অনুযায়ী প্রাপ্ত মাস, মানে একটু আগে যে চার্টটা আমরা দেখিয়েছিলাম। তো দেখেন বাস্তব উদাহরণ আমি বলি। জনাব রফিক 29 বছর চাকরি করেছেন। নিয়ম অনুযায়ী 25 বছর বা তার বেশি চাকরি করলে 75 মাসের মূল বেতন পাওয়া যায়। ঠিক আছে, এখানে আপনি যদি 25 বছর জব করেন এমপিওভুক্ত প্রতিষ্ঠান, তাহলে 75 মাসের সমপরিমাণ আপনি কিন্তু টাকা পাবেন। 75 মাসের জব করলে যা টাকা আসে সে টাকা কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, এখানে তাহলে 23,640 ধরেন আপনার লাস্ট যে বেসিক স্কেল ছিল, এটার সাথে আপনি গুণ দিবেন 75কে। কেন? আপনি 25 বছরের বেশি জব করেছেন। এই 25 বছর কেমনে? আপনি এই যে দেখেন এখানে 25 বছর বা তদূর্ধ্ব, আপনি যদি 25 বছর বেশি জব করলে 75 মাসের মূল বেতনের সমপরিমাণ আপনি এখানে টাকা পাবেন। এরপর ধরেন যদি 24 বছর চাকরি করেন বা তদূর্ধ্ব 25 বছরের কম, 24-এর বেশি 25-এর কম, এরকম হলে 69 মাস। যদি 23 বছর হয় তাহলে 63 মাস, 22 বছর হলে 57, 21 বছর হলে 52 মাস, 20 বছর চাকরি করলে 57 মাসের বেতন পাবেন।
এরপরে 19 বছর চাকরি করলে 42 মাসের টাকা পাবেন। 18 বছর চাকরি করলে 37 মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা পাবেন। 17 বছর চাকরি করলে 33, 16 বছর চাকরি করলে 29 মাসের মূল বেতনের সমপরিমাণ। এরপরে 15 বছর হলে 25 মাসের মূল বেতনের সমপরিমাণ। 14 বছর চাকরি করলে 22 মাসের, 11 বছর চাকরি করলে 13 মাসের মূল বেতন এবং সর্বনিম্ন 10 বছর বা 11 বছরের কম হলে 10 মাসের মূল বেতনের সমান আপনি পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে এটার ব্যাপার। বাস্তব উদাহরণ 2 দেখেন, জনাব আক্তার হোসেন 20 বছর চাকরি করেছেন। চার্জ অনুযায়ী 20 বছর চাকরির জন্য 47 মাসের মূল বেতন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে 20 বছর আপনি যদি চাকরি করেন তাহলে এই যে 20 বছর হলে 47 মাসের সমপরিমাণ টাকা পাবেন। তার মানে এখানে এটা দিয়ে 47 গুণ দিলে যে টাকাটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার এককালীন বা অবসর ভাতার টাকাটা। ঠিক আছে, উল্লেখ্য আপনার এটা জানেন, এটা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কোনো ধরনের পেনশন হয় না। ঠিক আছে, কোনো ধরনের পেনশন কিন্তু গ্রহণযোগ্য না। নেক্সট হচ্ছে আমরা সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন, যেটা র্যান্ডমলি পিপল এটা নিয়ে আলোচনা করে, জিজ্ঞেস করে। আপনাদের সুবিধার্থে এরকম কিছু জিনিস দেওয়া হলো এখানে। আচ্ছা, প্রশ্নে বলা হচ্ছে 10 বছর কম চাকরি করলে কি কোনো ভাতা পাওয়া যাবে? উত্তর হচ্ছে না। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা কল্যাণ সুবিধা পাওয়ার জন্য শর্ত হচ্ছে 10 বছর আপনাকে চাকরি করতে হবে। যদি চাকরি না করেন তাহলে এটার সুবিধা আপনি পাবেন না। 2 নম্বর হচ্ছে চাঁদা বাবদ কত টাকা কর্তন করা হয়? যখন আপনি নতুন টিচার হিসেবে যোগদান করেন বা যে কোনো টিচার এমপিওভুক্ত প্রতিষ্ঠানের, তাদেরকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য যথাক্রমে 6% এবং 4% হারে 10% হারে চাঁদা কর্তন করা হয়। আপনি যা বেতন পাবেন তার 10% কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, এটা সরকারের আদেশের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। যখন যে সরকার আসে বা পরের বার যদি পে স্কেল হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আবার চেঞ্জ হতে পারে। এরপর হচ্ছে আবেদনের কতদিন পর টাকা পাওয়া যায়? বর্তমানে আবেদনের পর টাকা পেতে বেশ সময় লাগে। ফান্ড সংকট ও সিরিয়াল জটের কারণে সাধারণত 3 থেকে 4 বছর বা তার বেশি সময় লাগতে পারে। তবে অনলাইন আবেদনের মাধ্যমে এখন নিজের আবেদনের অবস্থা বা স্ট্যাটাস ট্র্যাক করা যায়। এই জায়গাটায় কিন্তু বেশ খারাপ একটা অবস্থা। আপনারা জানেন যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের কিন্তু অবসর ভাতা, কল্যাণ ভাতা পাওয়াটা খুবই দুষ্কর, খুবই টাফ। হ্যাঁ, বছর বছর কিন্তু ঘানি টানতে হয়, পাওয়া যায় না, আবেদনের পর আবেদন করতে হয়, অপেক্ষা করতে হয়। তো সরকারের কিন্তু বিষয়টা আরও বেশি নজর দেওয়া উচিত, যেন তাদের হকের যে টাকাটা, নির্দিষ্ট অ্যামাউন্টটা, তারা যেন অবসরের সাথে সাথে এটা পেয়ে যান। মৃত্যুবরণ করলে কি টাকা পাওয়া যাবে? জি, চাকরি অবস্থায় অবসরের পর আবেদন করার আগে কোনো শিক্ষক যদি মৃত্যুবরণ করেন, তার নমিনি বা বৈধ ওয়ারিশগণ এই নিয়ম অনুযায়ী সমুদায় টাকা পাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।